এরকম পরিস্থিতি চলমান থাকলে এই সরকারের মধ্য দিয়ে বা এই সরকারের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। এরকম একজন অপদার্থ ব্যর্থ উপদেষ্টাকে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে রেখে দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে তারা, এর চাইতে হাস্যকর কথা পৃথিবীতে কোথাও আছে কিনা আমার জানা নেই বলতে পারবো। ওই স্বৈরাচারদের আগে এই নব্য পতিত স্বৈরাচারের যারা পাহারাদার এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আজ পর্যন্ত রিপোর্টও দেয় নাই এবং ওই হামলাকারীদেরকে গ্রেফতার পর্যন্ত করা হয় নাই। মূল টার্গেট কিন্তু ভাই আমরা এই বিপ্লবীদেরকে ঘায়েল করার জন্য সেই পতিত স্বৈরাচারের দোসররা কিন্তু এখন উঠে পড়ে লেগেছে বলতে পারবো। আমাদের এই জুলাই বিপ্লবীর একজন অন্যতম অগ্রসৈনিক, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের সহযোদ্ধা উসমান হাদি এই মুহূর্তে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের বেডে রয়েছেন। আমরা সকলেই মহান আল্লাহর দরবারে তার সুস্থতা কামনায় আমরা দোয়া করি, মহান আল্লাহ যাতে তাকে অতি দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। হাদি যে প্রথম টার্গেট তা কিন্তু নয়। আপনারা জানেন গত 1.5 মাস আগে এই জুলাই আন্দোলনের আরেকজন অগ্রসৈনিক গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব নুরুল হক নূরের উপরে তার কার্যালয়ের নিচে এসে যে নারকীয় তাণ্ডব এবং হামলা চালানো হয়েছিল সেই ঘটনার বিচার আজ পর্যন্ত হয় নাই। সেদিনই সন্ত্রাসী মাফিয়া, সেই ভারতীয় ফ্যাসিস্টের দোসর যারা, তারা বুঝে গিয়েছে যে নুরুল হক নূরকে মেরে কোন রিঅ্যাকশন যেহেতু হয় নাই, কোন প্রতিক্রিয়া যেহেতু এই বাংলাদেশের মাটিতে হয় নাই, তার মানে এই বিপ্লবীদের একটা একটা করে ধরে কচুকাটা করলেও কিচ্ছু হবে না। সেই নুরুল হক নূরকে দিয়েই তারা শুরুটা করেছিল। কিন্তু আমরা অবোধ বাঙালি, অবোধ বিপ্লবী, আমরা বিপ্লবের পক্ষের শক্তি, আমরা আসলে এত কিছু বুঝতে চাই না। আমরা শুধু একটাই বুঝি কিভাবে ক্ষমতার চেয়ারে যাওয়া যাবে। আমাদের মধ্যে ঐক্য নেই, আমাদের মধ্যে ইউনিটি নেই, আমরা পদে পদে বিভাজিত, আমরা পদে পদে বিচ্ছিন্ন। আর এর মধ্য দিয়ে এই বিপ্লবীদেরকে ঘায়েল করার জন্য সেই পতিত স্বৈরাচারের দোসররা কিন্তু এখন উঠে পড়ে লেগেছে বলতে পারবো। আমি ওই স্বৈরাচারের দোসরদের দোষ দেওয়ার আগে আমি আমার বা আমাদের দিকে আঙুলটা আগে তুলতে চাই। আমরা আমাদের কারণে আজকে এই বিপদের মুখে পড়তে যাচ্ছি। আজকে আমরা যাদেরকে সরকারের চেয়ারে বসিয়েছি, যাদেরকে সরকারের দায়িত্ব দিয়েছি, এই ব্যাককলের দল অর্থাৎ মেরুদণ্ডহীন অপদার্থের দল আমার এই বিপ্লবী ভাইদের নিরাপত্তা দিতে আজকে শতভাগ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য অ্যাডভাইজার যারা, এদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি ওই 5 স্টার হোটেলের মতো হেয়ার রোডে বাংলো বাড়িতে থাকার জন্য নয়, এসি গাড়িতে ঘুরে বেড়াবে, বউ বাচ্চা নিয়ে ফিরে আরামায় এসে ওই ট্যুর দিতে যাবে, এই জন্য তাদেরকে আমরা মন্ত্রী চেয়ার দিই নাই বলতে পারি। তাদেরকে দায়িত্বে বসিয়েছি, তারা দায়িত্বে বসে এই খুনি মাফিয়া পতিত স্বৈরাচারের দোসরদের ধরে ধরে তারা আইনের আওতায় নিয়ে আসবেন, গ্রেফতার করবেন, জেলে ভরবেন। কিন্তু তারা কি সেটা করছে? তারা সেটা করছে না। কেন করছে না ভাই? কারণটা তো জানি নাকি? এই যে আজকে যারা সরকারে, এই সরকারের 99% মানুষ বিগত 15-16 বছর তাদের গায়ে একটা ফুলের টোকাও লাগে নাই। এরা বিগত সময়ে স্বৈরাচারের আমলে সুবিধাভোগী ছিল। কেউ বিদেশে আরামে এসে কাটিয়েছে, কেউ দেশের মধ্যে হালুয়া রুটির ভাগ করবে আরামেই ছিল। কিন্তু যারা এই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল খেটেছি, রিমান্ডে আমরা পতিত হয়েছি, মূল টার্গেট কিন্তু ভাই আমরা। আজকে যদি পতিত স্বৈরাচার আবার জেগে বসে, এই উপদেষ্টাদের একজনকেও লাইট দিয়ে খুঁজে পাবেন না। এরা ওই স্পেশাল বিমানে করে ইউরোপ কিংবা আমেরিকা উড়াল দেবে। আর আপনারা এখানে যারা আছেন প্রত্যেককে ফাঁসির কাছ থেকে শুরু হবে। তাই আগে ওই স্বৈরাচারদের আগে এই নব্য পতিত স্বৈরাচারের যারা পাহারাদার এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। নুরুল হক নূরের উপরে হামলা হলো, সরকার তথাকথিত একটা তদন্ত কমিশন করলেন, টাইম দিলেন কতদিন? 30 দিন। 30 দিনের মধ্যে নাকি ওই কমিশন রিপোর্ট সাবমিট করবে সরকারকে। 30 দিনের জায়গায় 130 দিন হয়ে গেছে বন্ধুগণ, আজ পর্যন্ত রিপোর্টও দেয় নাই এবং ওই হামলাকারীদেরকে গ্রেফতার পর্যন্ত করা হয় নাই। গত 3-4 দিন আগে ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টির সাধারণ সম্পাদক, তিনি তার নির্বাচনী এলাকায় গিয়ে সেখানে তিনি হেনস্থার
শিকার হয়েছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন। আপনাদের কি মনে হয় এরকম পরিস্থিতি চলমান থাকলে এই সরকারের মধ্য দিয়ে বা এই সরকারের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব? আওয়াজ তুলে সম্ভব? এরকম একজন অপদার্থ ব্যর্থ উপদেষ্টাকে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে রেখে দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে তারা, এর চাইতে হাস্যকর কথা পৃথিবীতে কোথাও আছে কিনা আমার জানা নেই বলতে পারবো। এরকম একজন মেরুদণ্ডহীন ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে রাখবে আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, এটা ভাববার কোনো কারণ নাই। কিন্তু কেন সরাচ্ছে না? সবাই আমরা বলছি, সব দল আওয়াজ তুলছে যে ওনার মতো আনুমার্কা উপদেষ্টা নিয়ে এই দেশ চলবে না ভাই, তারপরেও সরানো হচ্ছে না। দেখেন আমার ভাই হাদির উপরে যারা গুলি চালিয়েছে, বোধ হয় কত ঘন্টা, 40 ঘন্টা বোধ হয়ে গেছে, এখন পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে? ন্যূনতম কুল কিনারা পর্যন্ত বের করতে পারে নাই। যে সকল খুনিদের আমরা ওই তথ্যগুলো পাচ্ছি, এগুলো কিন্তু এই সরকারের কোনো গোয়েন্দা সংস্থা বের করে নাই। করেছে কারা? ওই অনলাইনে যারা কাজ করেন, দা ডিসেন্ট যারা ওই যে টিম, ওরাই কিন্তু এগুলো আমরা গবেষণা করে বের করেছে। তাহলে আমাদের প্রশ্ন জাগে না ভাই, এই যে আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, এনএসআই, ডিবি, এই যে ডিজিএফআই, এদেরকে যে বেতন দেই কি ঘোড়া ঘাস কাটার জন্য? এই গোয়েন্দা সংস্থাগুলোর কাজ কি? এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কি? তার এই পুলিশ বাহিনীর কাজ কি? যে খুনি সন্ত্রাসী মাফিয়াদের 40 ঘন্টা পেরিয়ে গেলেও তারা ডিটেক্ট করতে পারে না, তারা আইডেন্টিফাই করতে পারে না। এই হচ্ছে অবস্থা বন্ধুগণ। তারা ক্ষমতার মোহে এতটা আজকে অন্ধ হয়ে গেছে। আমার এই দেশের যুবক ভাইরা, তরুণরা, এই বিপ্লবীরা বাঁচলো নাকি বললো, এটা নিয়ে এই সরকারের ঢুকে কথা বলে। এরা এখন একটা নতুন খেলা শুরু করেছে। কি খেলা? কোন একটি দল গোষ্ঠীকে কিভাবে ক্ষমতার চেয়ারে বসানো যায়, এটা নিয়ে তারা মহা আয়োজন শুরু করেছে। আমরা তো ভাই এটা হতে দেব না। যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই দেশটাকে মুক্ত করেছে, এই দেশটাকে আজকে পর্যন্ত নিয়ে আসছে, এই বিপ্লবীদের জীবনের নিরাপত্তা যদি এই সরকার না দিতে পারে, এই সরকারকে আমরা আর 1 সেকেন্ড ক্ষমতার চেয়ারে দেখতে চাই। এই সরকারের প্রধানতম কাজ, দায়িত্ব ছিল চেয়ারে বসার পর দিনেই এই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করা, ওই খুনি মাফিয়াদেরকে গ্রেফতার করা, সন্ত্রাসীদের গ্রেফতার করা, এই যে অবৈধ অস্ত্র যেগুলো গত গণঅভ্যুত্থানে লুট হয়েছে, চুরি হয়েছে, ছিনতাই হয়েছে, এই অস্ত্রগুলো আজ পর্যন্ত উদ্ধার করতে পেরেছে বন্ধুগণ? পারে নাই। অস্ত্র উদ্ধার হয় না, সন্ত্রাসীরা জামিনে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে, বহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আর এরা মিডিয়ার সামনে এসে বলছে কি, আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেব, আমরা ইতিহাসের ঐতিহাসিক একটা নির্বাচন জনগণকে উপহার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। হাউ রিডিকুলাস! এর চাইতে হাস্যকর কথা আর কি আছে? গতকালকে আপনারা দেখেছেন না, ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে এই সরকারের বা দেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি এখন শফিক সাহেব, প্রেস সেক্রেটারি। ইউনূসের পরে উনার পাওয়ার সবচেয়ে বেশি নাকি? সন্দেহ আছে কোনো? সেই প্রেস সেক্রেটারি শফিক তিনি নিজেই বলছেন, আমার পরিবার আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাহলে এই সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, তার যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, তাহলে যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই বিপ্লব সাধন করেছেন, এদের জীবনের নিরাপত্তার ঝুঁকিটা কোথায়, কতটুকু? আপনি তো ডানে বামে 3-4টা পুলিশ র্যাবের গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমার এই ভাইরা যারা পদে রক্ত ঝরিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, এই ভাইদের নিরাপত্তাকে দিন। আপনি তো 3-4টা পুলিশের গাড়ি নিয়ে ঘুরেন, তারা তো পুলিশ তো দূরে থাক, আনসার ওই কি বলে গ্রাম ও চৌকিদাররা তারা মানে তাদের নিরাপত্তা তারা পায় না। এই অবস্থায় আমরা আসলে চলতে দিতে পারি না ভাই। আওয়াজ তুলতে হবে, সম্মিলিত হবে। এই হাদিকে যারা গুলি করেছে, এই পুরো দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। এই সরকার এই দায়গুলো বলে রাখতে পারে না। এই সরকার চেয়ারে থেকে তারা বেমালুম ভুলে গেছে, তাদের মাধ্যমে তাদের রক্তের উপরে আমরা আজকে প্রধান উপদেষ্টা সরকারের চেয়ারে বসে আছি। তারা ভুলে গেছে। এই জায়গা থেকে আজকে প্রশ্ন করতে হবে, তারা কেন এই কাজগুলো করতে পারে না, কেন নিশ্চয়তা দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না। এই জিনিসগুলো যদি আমরা না করতে পারি, তাহলে আমরা কিন্তু ভাই কেউই নিরাপদ না। আমি নিজে একজন ক্যান্ডিডেট, আমি ঠাকুরগাঁও 2 আসন থেকে নির্বাচন করব।
ব্যাপক কার্যক্রম চলছে আমার নির্বাচন এলাকায়। আমি তো এখন নিজেই আতঙ্কিত। আমি আমার নির্বাচনী এলাকায় গিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে ক্যাম্পেইন করতে পারবো, গণসংযোগ চালাতে পারবো, এই নিশ্চয়তা আমি তো নিজেই পাচ্ছি। এই কনফিডেন্স আমার মধ্যে নেই। যা অবস্থা, আমার ভাই হাদি তাকে দিনে দুপুরে প্রকাশ্যে যেভাবে হত্যা করার উদ্দেশ্যে গুলি চালিয়েছে, এরপরে আপনারাই বলেন কোন মানুষের মানে স্বস্তিতে থাকার কোনো কথা আছে ভাই? কেউই না। তো এই জায়গা থেকে আমরা সবাই একটা শঙ্কার মধ্যে রয়েছি, আর এই শঙ্কার পিছনে পুরো দায় এই মেরুদণ্ডহীন অপদার্থ সরকারের। এই সরকারকে আমাদের সবার আগে করতে হবে। আর যদি এরা না পারে আমার ভাইদের নিরাপত্তা দিতে, এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে, তাহলে চেয়ার ছেড়ে দিয়ে আপনারা বিদেশে ভাগেন। আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করব। আপনাদের মতো এই অপদার্থ মেরুদণ্ডহীন ব্যক্তিদের রেখে আমরা আমাদের জীবনকে আর ঝুঁকির মধ্যে ফেলতে চাই না, এক সেকেন্ডও না, এক মিনিটও না। প্রয়োজনে আমরা কিভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় এটা আমরা নিজেরাই করব। কিন্তু আপনারা ওই সরকারের চেয়ারে বসে মধুও খাবেন, আমাদের নিরাপত্তাও দেবেন না, এটা তো হতে পারে না। আগে ক্ষমতা ছাড়তে হবে, ওই মধুর ইয়ে ছাড়তে হবে, তারপরে দেখবো আমরা আমাদের কাজটা কিভাবে করতে হয়। এখানে যেহেতু জুলাই যোদ্ধা ভাইরা আছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দরাও আছে, আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আমাদেরকে ভাই এখন ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কিন্তু কেউই নিরাপদ না, সবার জীবন কিন্তু ঝুঁকির মধ্যে। এক সরকার যাবে, আরেকটা সরকার আসবে, তারা এমপি হবে, মন্ত্রী হবে, দেশ চালাবে, আর আপনার জীবন কিন্তু বিপন্ন। আপনি এখনো টেনশনে আছেন, এখনো ঝুঁকিতে আছেন, পরেও ঝুঁকিতে থাকবেন, তাহলে লাভটা কি হলো? এই যে রাজপথে জীবন দিলেন, রক্ত ঝরালেন, হাত হারালেন, পা হারালেন, চোখ হারালেন, এর বিনিময়ে মধু খাবে আরেকজন, আরেক দল, আর আপনি আমি সবাই জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রাস্তায় চলতে হয়। এটা চলতে পারে না। এজন্য আজকে থেকে আওয়াজ তুলতে হবে। আমরা একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, আগামীতে যে বা যারাই ক্ষমতায় আসুক, আসতে চান, তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা দিতে হবে, আগে এই দেশটাকে ঠিক করতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই জুলাই গণ আন্দোলন নিয়ে তাদের বক্তব্য কি? তারা ক্ষমতার চেয়ারে গিয়ে এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত করবে? এই জুলাই আন্দোলনের যে মূল স্পিরিট, সেই সংস্কার কতটুকু বাস্তবায়ন করবে? এই নিশ্চয়তা এই দলগুলোর কাছ থেকে নিতে হবে। তারা যদি না দিতে পারে, আর তারা যদি ওই কথাটা বক্তব্য দেয়, আগে রাজনৈতিক দলগুলোর মতো কথা বলে, তাহলে আমরাও বলতে প্রস্তুত, আমরা না ভোট দেব, তবুও তাদেরকে ভোট দেব না। ঠিক না? এই কথাগুলো আপনাদের সম্মিলিতভাবে বলতে হবে। আমরা কোনো দল ব্যক্তি গোষ্ঠীকে ইন্ডিকেট করে বলতে চাই না। আমাদের বক্তব্য একটাই, আমরা দেশের পক্ষে, আমরা এই বাংলাদেশের পক্ষে মানুষ, আমরা দেশকে ভালোবাসি। এই দেশের পক্ষে যারা থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা থাকবে, দেশপ্রেমের জায়গা থেকে যারা দেশের পক্ষে কাজ করবে, আমরা তাদেরকে সাপোর্ট দেব। যে কোন দলের কোন মতে আমরা এই বিবেচনা সামনে আনবো না। তো জুলাই যোদ্ধা ভাইরা, আপনারা আজকের এই আলোচনা সভার আয়োজন করেছেন, আপনাদেরকে ইউনাইটেড থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে আমরা যারা রাজনীতি করি, বিভিন্ন রাজনৈতিক দলের, আমাদেরকেও এই ঐক্যের জায়গাটাতে সুদৃঢ় একটা অবস্থানে আসতে হবে। না হলে আমরা কিন্তু কেউই বিপদ মুক্ত নয়, এবং ভবিষ্যতেও বিপদ মুক্ত হব না। একটা একটা করে তো সাইজ করবে, আগে ধরবে একটাকে, তারপরে আরেকটাকে। এই যে বিভিন্ন লোকের বিচার যদি আজকে হয়তো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই হাজি ভাইয়ের উপরে গুলি চালানোর দুঃসাহস তাদের হাতে। তারা আগে টেস্ট করেছে, টেস্ট কেস, যে তাকে আগে পিটিয়ে দেখি কেউ প্রতিক্রিয়া দেখায় কিনা। বিভিন্নের উপরে হামলার পরে অনেকেই মজা নিয়েছিল সেদিন, অনেকে ফেসবুকে অট্ট হাসিতে মেতে উঠেছিল, মজা নিয়েছে। আরে নূরকে মেরেছে তো কি হয়েছে? তারপরে কাকে? এই যে হাতি, আপনাদের কি মনে হয় এখানে ফুল স্টপ? নিশ্চিত থাকেন, তারা একটি বড় পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে, এবং এই টার্গেট লিস্টে আমি আপনি আমরা কেউই এর বাইরে নয়, আমরা প্রত্যেকেই আছি। তাই আমাদের এখন সময় ইউনাইটেড হওয়া। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ওরা পরাজিত হবে, আর আমরা যদি বিচ্ছিন্ন থাকি, তাহলে আমাদের মরতে হবে। সিদ্ধান্ত আপনারা নেন, বাঁচলে একসাথে বাঁচবো, না হলে সবাই মরার জন্য প্রস্তুতি নেন। বাঁচবেন নাকি মরবেন, সিদ্ধান্ত এখন আপনাদের। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আপনাদের জন্য শুভকামনা। জুলাই যোদ্ধা সংসদ, এই সংগঠনটা অত্যন্ত জরুরি ছিল। যারা সত্যিকার অর্থে জুলাইকে ধারণ করে, জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, তাদেরকে আপনারা এই সংগঠনে অন্তর্ভুক্ত করবেন। আর যারা ওই জুলাই চেতনাকে ডিগ্রি করে আওয়ামী লীগের মতো ধান্দাবাজিতে মেতে ওঠার চেষ্টা করবে, এদেরকে টিকা দিয়ে বের করে দেবেন।